কখনো বলতে দেখবেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসল বামপন্থী। আসলে তাকেও নিজের এই সততার প্রতীক মেনটেন করার জন্য, এই দুর্নীতিগ্রস্ত হওয়ার জন্য তাকেও বামপন্থীদের টাইটেলটা চুরি করতে হচ্ছে যে আসলে বামপন্থীরাই আসল সৎ মানুষ হয়। তোমার মনে হয় সেই এত বড় একটা প্রোপাগান্ডার বিরুদ্ধে তুমি লড়াই করতে পারবে? স্করপিও পাই না, তার কারণ আমরা ইলেকট্রাল বন্ডে টাকা নিই না। তুমি যখন একটা মানুষকে গিয়ে বলবে এই লোকটা খুব দুর্নীতি করেছে, আমাকে ভোট দিন, সে বলবে যে দুর্নীতি করেছে তো খানিকটা দুর্নীতি করবেই, তাছাড়াও সেই এই কাজ করেছে। তাদের বিভিন্ন নেতা মন্ত্রী ইউটিউবে তাদের ভিডিও আছে তোয়ালে মুড়িয়ে টাকা নিতে, স্যান্ডো গেঞ্জি করে টাকা নিতে, ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হতে। কতজন হিন্দু মানুষের নাম বাদ গেছে বলুন তো? তাহলে কি তাড়াতে পারলো বিজেপি? এবং বিজেপি তো বলছে যে না এরা সব রোহিঙ্গা, বিজেপি ডেটা দিতে পারলো না। কি দাদা, এইভাবে ভোটের প্রচার হয় নাকি? ভোটের প্রচার তো মানুষের কাছে হাত জোর করে করতে হয়। আসলে প্রথমবার ভোটে দাঁড়িয়েছি তো ঠিক ব্যাপার স্যাপারগুলো জানি না। তো আমার মতো আরেকজন যিনি প্রথমবার ভোটে দাঁড়িয়েছেন তার থেকে আমরা জেনে নেব ভোট কি করে প্রচার করতে হয়। চলে আসুন। আচ্ছা, সবার আগে তোমাকে একটা খুব সিরিয়াস প্রশ্ন করছি। সেটা হচ্ছে যে আমি তোমার কাল রাত থেকে প্রচুর ভিডিও, ছবি টবি তোমার প্রোফাইলে দেখছিলাম, স্টক করছিলাম। অনেক দিন পরে আমি কোনো মেয়ের প্রোফাইল স্টক করলাম। তো করতে করতে আমি দুটো জিনিস লক্ষ্য করলাম। একটা হচ্ছে যে তুমি যখন কোথাও ক্যাম্পেনে যাচ্ছ, কারোর সঙ্গে দেখা হচ্ছে, তুমি বেশ ঝুঁকে টুকে মাথা নিচু করে একটা তার সঙ্গে নমস্কার করছো আর হাসছো। বাকি নেতা নেত্রী যারা ক্যাম্পেন করছেন তাদের খুব একটা ঝুঁকতে আমি দেখিনি। হয়তো বয়স্ক লোকজন কোমরে সমস্যা আছে, তোমার এখনও কোমরে সমস্যা নেই, তাই হয়তো বেশি ঝুঁকতে পারছো। আর কন্টিনিউয়াসলি তুমি হেসে চলেছো, তো তোমার চোয়াল ব্যথা হয়ে যায়নি? গালের যে পেশি সে তো ব্যথা হয়ে যাওয়ার কথা এত হাসলে। দেখুন, আমি যেহেতু বালিগঞ্জেরই মেয়ে, বালিগঞ্জে ছোট থেকে বড় হয়েছি, এই সমস্যাগুলো আমার কোথাও গিয়ে চেনা। এবং যখন মানুষজনের সাথে দেখা করতে যাচ্ছি, তারা যে ভালোবাসাটা দিচ্ছেন, তারা যে হাসিটা দিচ্ছেন, সেই হাসির উল্টো দিকে এই হাসিটা মানে কিছুই নয়। ফলে আমার হাসিটা একদম ন্যাচারালি চলে আসছে তাদেরকে দেখে, তাদের মুখে সেই উচ্ছ্বাস ভালোবাসাটা দেখে। ফলে এমন নয় যে জোর করে হাসছি। আর এই জনপ্রতিনিধি কেমন হওয়া উচিত সেইটা আমি নিজে একরকম ভাবতাম যে তার তো কাজ হওয়া উচিত বাড়ি বাড়ি যাওয়া, মানুষের সামনে ঝুঁকেই কথাটা বলা, কারণ তার কাছ থেকে আমি তার সমস্যা জানতে এসেছি, আমি চাইছি আমার এলাকার জন্য কিছু করতে, পশ্চিমবঙ্গ বলুন, বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র বলুন, সেটাকে বদলাতে। ফলে তাদের কাছ থেকে সেটা শোনাই জনপ্রতিনিধির দায়িত্ব এবং কাজ হওয়া উচিত। তো আমি সেটাই করছি। আচ্ছা, আমার কোয়েশ্চেন খুব সিম্পল ছিল, তোমার কি গালে ব্যথা হয়ে গেছে হাসতে হাসতে নাকি? না, এখনো অবধি হয়নি, আশা করছি হবেও না। হয়ে যাবে। তো ভোটে জিতলে পরে যে হাসিটা আসবে সেটা মেকআপ হয়ে যাবে। একদম, সেটা মেকআপ হয়ে যাবে। আচ্ছা, তুমি বললে যে বালিগঞ্জে তোমার লোকজন চেনা পরিচিত, তুমি পরিচিত মুখ। আমাকে একটা কথা বলো, যেহেতু তোমার বয়স খুব কম, অল্প, তুমি বোধহয় আমার থেকেও ছোট, তো ধরো তুমি একটা ভালো জায়গায় পড়াশোনা করেছো, ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছো, পরিচিত লোকজন আছে। ধরো এই যে বালিগঞ্জ এলাকায় যে লোক রিক্সা চালায়, বা যে লোক তারা একটা চায়ের দোকান আছে, কিংবা যে ধরো ভিখারি রাস্তার ধারে শুয়ে আছে, তুমি যে পরিসরে বড় হয়েছো, মানুষ হয়েছো, যেখানে রাজনীতি করেছো, যাদের মধ্যে রাজনীতি করেছো, তোমার কি জীবনে কখনো এই সুযোগটা হয়েছে সেই মানুষের যে ব্যথা, সেই মানুষের যে যন্ত্রণা, বা সেই মানুষ যা বলতে চাইছে সেইগুলোকে খুব কাছ থেকে দেখা, বা তাদের, আমি বলতে চাইছি যে একটা ওই ধরনের প্রান্তিক মানুষের সঙ্গে তুমি রিলেট করবে কি করে? তুমি কি তাদের মধ্যে থেকেছো কখনো? দেখুন, আমি বলতে চাই, আমি বালিগঞ্জের যে অঞ্চলটাতে থাকি, সেই অঞ্চলে গিয়ে যদি আপনি দেখেন তাহলে বেগবাগানের সাইডে, সেই অঞ্চলে আমার বাড়ির কাছে একদম বাড়ির পরিবেশটা ওটাই। ছোট থেকে জলের সমস্যা দেখে বড় হয়েছি, এবং মাথার ওপরে আমাদের পাকা ছাদ ছিল, কিন্তু আমাদের নিচেই যারা বসবাস করেন তাদের পাকা ছাদ হয় না, নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। আমাদের বাড়িতে হয়তো একটু পরিস্থিতি ভালো ছিল বলে আমি পড়াশোনাটা করতে পেরেছি, এবং তার আগামী দিনে একটা যাদবপুরের মতো একটা বড় কলেজে পড়াশোনা করারও সুযোগ পেয়েছি। কিন্তু যে মানুষগুলো তারা পারে না, যারা আমার বন্ধু, যারা এই অঞ্চলেই আমার সাথে থাকতো, একাধিক জনের বিয়ে হয়ে গেছে, তারা আমার মতো সুযোগটা পেয়ে ওঠেনি। একাধিক জন এখনো কাজ করছে, আমার বন্ধু বান্ধবরা, তারা বহু আগেই তাদেরকে পড়াশোনা ছেড়ে বেরিয়ে যেতে হয়েছে। তাহলে যেই সমস্যার কথাটা আপনি বললেন, যেহেতু বহু ছোট থেকে এই অঞ্চলের একাধিক জায়গায় আমি বড় হয়েছি এবং চিনি, রিলেটিভরাও থাকেন, ফলে সেই সমস্যাটা একদম খুব কাছ থেকে দেখেছি, সেই অভাবগুলো কাছ থেকে দেখেছি, এবং সেই জিনিসগুলোর জন্যই কোথাও গিয়ে যখন
ছাত্র রাজনীতি করতে শুরু করেছিলাম তখনও এটা অনুভব করেছিলাম যে স্কলারশিপের টাকাটা একটা স্টুডেন্টের জন্য কত গুরুত্বপূর্ণ হয়। আমি দিনে হয়তো দুবার নিজের পকেট থেকে টাকা খরচ করে খেয়ে নিতে পারবো, কিন্তু তার স্কলারশিপের টাকাটা না ঢুকলে সে খেতে পারবে না। সে একবেলায় খেয়ে, আমাদের সাথে এরকম প্রচুর বন্ধুরা ছিল যারা একবেলায় খেত এবং আবার বাড়ি গিয়ে রাত 9টার পর খেত। তো এই জিনিসগুলো তখন থেকেই শেখা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে ছাত্র রাজনীতি করার সময় সেইগুলো যেমন শেখা, বর্তমানে বৃহত্তর আঙিনায় রাজনীতি এবং মানুষের জন্য কাজ করা। নিজের অঞ্চলকে তো একরকম ভাবে দেখেছিলাম, তখন হয়তো এত উপলব্ধি করতে পারিনি। এখন যখন দেখছি, সেই মানুষের মুখে সেই সমস্যাগুলো শুনছি, তখন সেগুলো আলাদা রকম ভাবে উপলব্ধি হচ্ছে যে সত্যি তো সরকারের এগুলো করার দায়িত্ব। 15 বছর ধরে সরকার কি করলো, কেন এত সহজ কাজ, এত ছোট কাজ সেইগুলোও তাদের দ্বারা করা সম্ভব হচ্ছে না। আচ্ছা, তুমি মানুষের ভালোবাসার কথা বললে, তুমি এখন অনেক মানুষের ভালোবাসা পাচ্ছ। আমি দেখলাম তুমি আগেও প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছো। আমি তোমার অনেক পুরনো একটা ছবিতে কমেন্ট দেখলাম যে হে ক্রাশ, আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করো। তো আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে, তুমি কি এখনো ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছো নাকি ঝুলিয়ে রেখে দিয়েছো সবাইকে? আসলে এখন 5000 ফলোয়ার্স হয়ে যাওয়ার পর সেইভাবে খুব সমস্যা হয়। আচ্ছা, 5000 হয়ে গেছে তোমার? সেটা অনেক আগে হয়ে আচ্ছা, গেছিল যে আচ্ছা, আমি যেহেতু আমার ক্যাম্পাসে অনেক বন্ধু বান্ধব, অনেক পরিচিত পরিচিতি, মুখ, ফলে সেইখান থেকেই আমার অনেক বেশি হয়ে গিয়েছিল। এবার এখন সমস্যা হচ্ছে যে এখন আর সময় পাচ্ছি না, অ্যাকসেপ্ট করার সময় পাচ্ছ না। অ্যাকসেপ্ট করার সময় পাচ্ছি না। তো মেসেজ করছে যারা, তাদেরকে যদি কখনো রিপ্লাই দেওয়ার সুযোগ হচ্ছে রিপ্লাই দিচ্ছি, আর সেইভাবে তো এখন আরো ক্যাম্পেইন বেড়ে গেছে, তো সুযোগ পাচ্ছি না। আচ্ছা, এইখান থেকে আরেকটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে ধরো অল্প বয়সী ছেলে মেয়েরা, তাদের কথা তো আমি বুঝলাম, কিন্তু তুমি যে পার্টিটা করো তার তো একটা বিরাট বড় লেগেসি আছে। তোমার বাবা, তোমার দাদু বা আমাদের বাবা দাদুদের সময় থেকে মানুষজন সেই পার্টিটার জন্য রক্ত দিয়েছে, গুলি খেয়েছে। তো যখন তুমি ভোটে দাঁড়াচ্ছ, মানুষের কাছে যাচ্ছ এবং তোমার মাথার উপর একটা চাপ আছে, সেই চাপটা তোমার কেমন লাগছে? যে শুধু যে তুমি একটা বিধানসভা জিতছো তাই নয়, তুমি একটা মতাদর্শকে রিপ্রেজেন্ট করছো, একটা এত বড় একটা মানে সারা পৃথিবীর মানুষের কাছে পপুলার একটা মতাদর্শকে তুমি রিপ্রেজেন্ট করছো। সেই প্রেশারটা তোমার উপর কেমনভাবে আসছে? যারা বয়স্ক লোকজন তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, কিন্তু তোমার মানে আপাতত তোমার মুখ চোখ দেখে মনে হচ্ছে তুমি অল্প বয়সী একটা বাচ্চা মেয়ে। তো সেই মতাদর্শের চাপটা তোমার ঘাড়ে কীরকম পড়ছে? আমি মতাদর্শের চাপ বলবো না, মতাদর্শকে নিয়ে চলার জন্য, সেটা নিয়ে লড়াই করার জন্য, সেটাকে সারা জীবন বহন করার জন্য, হ্যাঁ সেটাকে সারা জীবন বহন করার জন্য অনেকটা সাহস লাগে। এখন সেই সাহস তো রয়েছে, সেই সাহসটা নিয়েই লড়ে যাচ্ছি। আমি চাপের কথা বলবো না, কিন্তু যখন এই মতাদর্শ নিয়ে লড়াই করছি, মানুষজনকে যেভাবে পাশে পাচ্ছি এবং নিজে উপলব্ধি করতে পারছি, যেটা আপনি আগেও বললেন যে নিজে কতটা উপলব্ধি করতে পারছো, নিজে উপলব্ধি করতে পারছি যে কেন এই মতাদর্শটাই মানুষের কথা বলছে। আসলে আমরা তো প্রত্যেকে লাল ঝান্ডার রাজনীতি করি। আমার কাছে লাল ঝান্ডা মানে হলো যে মহিলা নিজের কোমরে বাচ্চাকে বেঁধে এই চড়া দুপুরেও কোথাও একটা কাজ করছেন, শ্রমিকের মজদুরের কাজ করছেন, তার ঘামটা আমার কাছে লাল ঝান্ডা। যে বিড়ি শ্রমিক কারখানায় বিভিন্ন জায়গায় মজদুরি করছেন, সেটা লাল ঝান্ডা। আমাদের কলকাতার একাধিক অঞ্চলে আপনি দেখবেন যে গিগ ওয়ার্কার্স, আমাদের ইয়াং জেনারেশনরা এখন গিগ ইকোনমিক্স সাথে যুক্ত। গিগ ওয়ার্কার্সরা এই চরম রোদের মধ্যে তারা এই 10 মিনিটে ডেলিভারি দিতে হবে, তারা যে ঘামটা ঝরাচ্ছে, সেইটা আমার কাছে লাল ঝান্ডা। একজন শিক্ষক সে যেভাবে আগামী প্রজন্মকে তৈরি করছে, সেটা আমার কাছে লাল ঝান্ডা। তো সেই লাল ঝান্ডা যখন সেই মানুষগুলোকে সঙ্গে দেখছি, তখন আমার মনে হচ্ছে যে হ্যাঁ, এটা বোধহয় অতটাও চাপ আর হবে না। আচ্ছা, এইখান থেকে আমার একটা প্রশ্ন আসে, সেটা অল্প বয়সী যারাই সিপিএম পার্টি করে, আমার তাদেরকে এটা প্রশ্নটা করতে ইচ্ছা করে। সেটা হচ্ছে যে মানুষ সবসময় নিজের কথা ভাববে, নিজের চাকরির কথা ভাববে, নিজের খাবারের কথা ভাববে, নিজের ব্যাংক ব্যালেন্সের কথা ভাববে। হঠাৎ করে একটা মানুষ কেন কমিউনিস্ট মতাদর্শর পেছনে যাবে, সেটাকে কেন হঠাৎ সে শুধু কি কার্ল মার্কস পড়ে, ফ্রেডরিক অ্যাঙ্গেলস পড়ে তোমার মনে হয়েছে যে কমিউনিস্ট পার্টিটাই একমাত্র পথ, নাকি তোমার মানে তোমার এই দর্শনটা তোমার মধ্যে এলো কী করে? মানে আমার নিজের ক্ষেত্রে আমি একটা বই পড়েছিলাম ইস্পাত বলে, অস্ট্রোভস্কি। তো তারপর ধরো বব ডিলানের গান থেকে শুরু করে আস্তে আস্তে তোমার ক্ষেত্রে সেই ব্যাপারগুলো কি করে এলো? দেখুন, আমি প্রথমেই তো ছাত্র রাজনীতির সাথে যুক্ত হইনি, আর আমার বাড়িতে সেইভাবে কেউ রাজনীতির সাথে যুক্ত ছিলেন না। আচ্ছা। কিন্তু আমি যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাই, সেখানে আপনি যেমন বললেন যে একাধিক বইয়ের কথা, একাধিক গানের কথা, আমি রাজনীতির সাথে আমার পরিচয় ঘটে। এবং সেখানে গিয়ে কোথাও গিয়ে এই ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে যে সকলকে নিয়ে চলার কথা,
মানুষের স্বার্থ সেটাকে যে গুরুত্ব দিতে হয়। ক্লাসে একজন যে রয়েছে সে শুধু নিজের কথা ভাববে না, সে নিজের টিফিনটা ভাগ করে নেবে, যার টিফিনটা খাওয়ার পয়সাটা নেই, সেই ওটা পরিধির মধ্যে আমি বড় হয়েছি। আমার কলেজ জীবন, আমার ইউনিভার্সিটি লাইফ সেটা, তাহলে সেখান থেকে আমার মধ্যে এই উপলব্ধিটা যেমন এসছে, মতাদর্শের প্রতি যে আরও বেশি করে আস্থা, জোর, সেটাও এসছে। তারপরে তো বইপত্র রয়েছে, গান রয়েছে, মানুষ রয়েছে, এবং যখন কমিউনিস্ট পার্টি করতে এসেছি সেই পার্টিটাও আমাকে এটাই শিখিয়েছে যে নিজের ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে মানুষের স্বার্থ বড়, এবং সেটার জন্যই সারা জীবন লড়াই করে যাওয়া। ফলে সেটা থেকেই আমার মনে হওয়া তৈরি হয়েছে যে হ্যাঁ, এই রাজনীতিটার জন্য, এই মতাদর্শটার জন্যই আসলে লড়াইটা করা উচিত। মানে ঠিক কবে গিয়ে তুমি, মানে মানুষ প্রেম করলে যেমন জিজ্ঞেস করেন কবে বুঝতে পারলি দিস ইজ দ্য ওয়ান, সেরকম তোমার রাজনৈতিক জীবনের যদি শুরুর দিনটা আমি বলি, কবে তোমার মনে হলো যে হ্যাঁ এইটাই রাস্তা, আবার কোন ঘটনা বা কোন শিক্ষার পরে? এরকম কোনো স্পেসিফিক ঘটনা নেই, কিন্তু 2015 সালে যখন প্রথম বর্ষে ভর্তি হই, সেই সময় দাঁড়িয়ে আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ছাত্র সংগঠন ছিল, যারা হচ্ছে বলতো যে তারা অ্যাপলিটিক্যাল, তারা রাজনীতির চর্চা করে কিন্তু সংসদীয় রাজনীতিতে বিশ্বাস করে না। তাদের প্রচুর জনের সাথে আমার আলাপ ছিল শুরুর দিকে, এবং কোথাও গিয়ে আমি যে ঘর থেকে উঠে এসেছি তাদের সাথে সেইটা আমি খাপ খাওয়াতে পারতাম না, এবং তারা চেষ্টা করতো যে না তোকে করতে হবে, এবং তারা কেউ কোনোদিন ক্লাস করা নিয়ে, নোটস নেওয়া নিয়ে কোনো কথা বলতো না। একবার একটি ঘটনা ঘটে, আমি স্কলারশিপ সেকশনে যাওয়ার জন্য স্কলারশিপ সেকশনের রাস্তাটা খুঁজছিলাম, তো তথাকথিত যে অ্যাপলিটিক্যাল দলের নেতা নেত্রীরা ছিলেন তাদের মধ্যে একজন হঠাৎ করে বলে ওঠে, তোর আবার স্কলারশিপের কি দরকার? তো আমার সেটা খুব মানে তখন আঘাত লেগেছিল, এবং এটা আমি বুঝিয়ে উঠতে পারিনি যে একটা স্টুডেন্টের স্কলারশিপটা কি জন্য দরকার হয়, কেন পড়াশোনা করার জন্য তাদের স্টাইপেন্ডটা দরকার হয়, এবং সেটা তারা কেউ উপলব্ধি করতে পারেননি। কিন্তু এসএফআই এর যারা ছিলেন সেই মুহূর্তে দাঁড়িয়ে, তারা প্রতিনিয়ত স্কলারশিপের দাবি বলুন, আমাদের ক্লাসরুম, আমাদের ক্যান্টিনের খরচ কমানো, এই সমস্ত নিয়ে কথা বলতো। তো তারা আস্তে আস্তে আমি তাদের সাথে যখন পরিচিত হই, তখন আমি দেখি আমার মতো কোথাও গিয়ে আমার যেটা মনে হওয়া সেটা তাদের সাথে মিলছে, এবং তারাও এই সমস্যাগুলো, তারা এইগুলো বলার আগেই কোথাও থেকে গিয়ে বুঝে যেত যে এই স্কলারশিপের ফর্মটা বেরিয়েছে, ফিল আপ করে নিস। তো আমার মনে হয় ছাত্র সংগঠন যারা করতে এসছে তাদের বোধ, বুদ্ধি, উপলব্ধি তো এরকমই হওয়া উচিত যে বলার আগে একটা ছাত্রের সমস্যা কি সেটা বুঝে যাবে। তারা যদি সত্যি ছাত্রদের রাজনীতি করতে আসে, তাদের তো এটা বোঝার কথা। তো সেখান থেকে আমার উপলব্ধিটা হয়েছিল যে সত্যি বামপন্থী রাজনীতি ছাড়া বা আমাদের ক্যাম্পাসে তৎকালীন এসএফআই ছাড়া আমার মনে হয়নি যে এই ছাত্রদের সমস্যাগুলো কেউ বুঝবে। তো সেখান থেকেই ধীরে ধীরে আসা, সেখান থেকেই উপলব্ধি হওয়া, যেটা আপনি বলছিলেন যে কোথা থেকে হলো, তো সেখান থেকে তারপরে ধীরে ধীরে আরো শিক্ষা পাওয়া, আরো বোঝা, আরো জ্ঞান লাভ করা, এবং বর্তমান দিনে আরো বড় রাজনীতির চত্বরে। আচ্ছা, যত দিন যাচ্ছে সেটা তোমার মধ্যে বাড়ছে। এই যেমন আমরা ওকে এখন মানে না খাইয়ে বসিয়ে রেখেছি এখানে, ও খিদের জ্বালা বুঝতে পারছে হয়তো, আর একটু বেশি বামপন্থী। যাই হোক, আরেকটা আমার খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, সেটা ধরো আমি যখন এই সরকার, নতুন সরকার এলো 2011 সালে, তখন আমার বয়স কত, 19-20 কাছাকাছি। তো সেই সময়ে আমি একটা অদ্ভুত, তার পরবর্তী সময়ে একটা বদল লক্ষ্য করলাম। সেটা হচ্ছে যে তখনকার দিনে যেসব রাজনৈতিক নেতারা দুর্নীতিগ্রস্ত হতো তাদেরকে মানুষ সতত ঘৃণা করতো, যে এই লোকটা একদম খারাপ, দুর্নীতি করেছে, কি ওই লোকটার বাড়িতে কাঁড়ি কাঁড়ি টাকা যাচ্ছে, এত সোনা পাওয়া যাচ্ছে তার বাড়ি থেকে, এই দুর্নীতি মানুষ দুচোখে দেখতে পারতো না। এই সরকার আসার পর থেকে ওভার দ্য টাইম একটা অদ্ভুত কালচার তৈরি হলো, মানুষের মধ্যে একটা আইডিয়া এলো যে আচ্ছা একটা লোক যদি রাজনীতি করে তাহলে সে দুর্নীতি খানিকটা করবে, তারপর খানিকটা রাজনীতি করবে, একে 1000 টাকা দেবে, ওকে 2000 টাকা দেবে, একে একটা এরকম চাকরি দেবে, কিন্তু খানিকটা দুর্নীতি সে করবে। মানে দুর্নীতির খানিকটা নর্মালাইজেশন হলো। এখন তুমি যদি রাস্তাঘাটে লোককে গিয়ে বলো, মানে আমি অন্তত একটা বড় মানে অঙ্কের মানুষকে দেখেছি যারা মনে করে যে হ্যাঁ রাজনীতি করছে সে তো খানিকটা দুর্নীতি করবেই, একদম স্বচ্ছ রাজনৈতিক নেতা তো সোনার পাথর বাটি। সেখানে দাঁড়িয়ে যখন এই দুর্নীতির একটা নর্মালাইজেশন হয়ে গেছে, তখন তুমি যখন একটা মানুষকে গিয়ে বলবে এই লোকটা খুব দুর্নীতি করেছে আমাকে ভোট দিন, সে বলবে যে দুর্নীতি করেছে তো খানিকটা দুর্নীতি করবেই, তাছাড়াও সেই এই কাজ করেছে। ফলে মানুষ দুর্নীতি জিনিসটাকে, আমার পার্সোনালি মনে হয় যে কিছুটা দুর্নীতির সঙ্গে মানুষ মানিয়ে নিয়েছে, এবং এই কালচারটা না বছরের পর বছর ধরে খুব প্ল্যান্ড ওয়েতে তৈরি হয়েছে। তুমি সেটার কাউন্টারে কি করতে চাও যাতে মানুষের মনে এই ধারণাটা তুমি প্রতিষ্ঠিত করতে পারবে যে একটু দুর্নীতিও খারাপ। তুমি সকালবেলা ঘুম থেকে উঠে যদি একটা
10 টাকার দুর্নীতিও করো তাহলে সেটা খারাপ, সেইটার কি উত্তর আছে তোমার কাছে? মানুষের মনের মধ্যে সেইটা কি তুমি চেঞ্জ করতে পারবে এতদিন ধরে যে জিনিসটা তৈরি হয়েছে? দেখুন, যেটা আপনি বললেন সেটা খুবই সঠিক যে 2011 সালের পর দুর্নীতিকে খুব নর্মালাইজ করা হয়েছে, এবং সত্যিই তো 2011-র পর দুর্নীতিকে যেভাবে নর্মালাইজ করা হয়েছে, মানে একাধিক জায়গায় রাজনীতি মানেই কদর্য ভাষার ব্যবহার, রাজনীতি মানেই তারা খুব মানে গ্ল্যামারাস ওয়ার্ল্ডে বিলং করেন, তারা মানুষের ধরাছোঁয়ার বাইরে, তারা সাধারণ মানুষই নয়, এইরকম একটা প্রতিষ্ঠা করে দেওয়ার তো চেষ্টা হয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বামপন্থীরা তো বিকল্প দিই, আমরা সাধারণ মানুষের কথা বলি, গরিব মানুষের কথা বলি, খেটে খাওয়া মানুষের কথা বলি, সেটা নিয়ে রাজনীতি করতে নেমেছি। এই যে দুর্নীতিকে নর্মালাইজ করার যে দীর্ঘদিনের একটা পরিকল্পনা, এই যে সততার প্রতীক লেখা থাকে, কিন্তু তারপরেও তাদের একটা নেতা মন্ত্রী, তাদের বিভিন্ন নেতা মন্ত্রী ইউটিউবে তাদের ভিডিও আছে তোয়ালে মুড়িয়ে টাকা নিতে, স্যান্ডো গেঞ্জি করে টাকা নিতে, ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হতে, কিন্তু তারা সবাই জেল থেকে ছাড়া পেয়ে যায়। কয়লা পাচার, গরু পাচার, একে জেল গেছেন, বিভিন্ন জায়গায় হচ্ছে যে মানে চিটফান্ডের টাকায় কারা কারা জেল গেছেন, তারা আবার বর্তমান দিনে হচ্ছে প্রার্থী হয়ে গেছেন। এই সমস্তগুলোই আমরা যেমন মানুষের কাছে তুলে ধরছি, তেমন আমাদের কাছে আরও একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে রাজনীতির ভাষা বদল। রাজনীতি বর্তমান দিনে যেভাবে রাজনীতি হয়, যে একজন ফিল্ম স্টার বলুন, সিঙ্গার বলুন, সে যদি নিজের ইচ্ছায় নিজের ব্যক্তি স্বার্থকে গুরুত্ব না দিয়ে মানুষের স্বার্থের জন্য রাজনীতি করতে আসে, তাহলে অবশ্যই খুব ভালো কথা। কিন্তু সে যদি নিজের আরেকটু ব্যক্তি স্বার্থ আরেকটু বাড়িয়ে নেওয়ার জন্য, চরিতার্থ করার জন্য, আরেকটু নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য রাজনীতির ময়দানে এসে 1-2 দিনের জন্য ভোট প্রচার করে হাত দেখিয়ে তারপরে তারা চলে যাবে এবং 5 বছর তাদের দেখা মিলবে না, তাদের মুখটা দেখিয়ে ভোট হয়ে গেল, একটা নির্দিষ্ট পার্টি ভোট করিয়ে নিল, এটাও বোধহয় আমার মনে হয় না ঠিক কথা। আমাদের কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে খুব বড় চ্যালেঞ্জ এটা, যে রাজনীতির এই কদর্য ভাষার যেমন বদল, তেমন এই যে দুর্নীতি, এইটাও যাতে মানুষ বুঝতে পারে। পূর্বে বহু একাধিক উদাহরণ রয়েছে যে সেইখানকার মানুষ মানে বলা হতো যে সাদা জামা পরেন, একটাও কালি কেউ দিতে পারবে না, কেউ বলতে পারবে না, বামপন্থীদেরকে সেটা বলা হতো। এই যে কোথাও গিয়ে বামপন্থীরা যে প্রকৃত মানে সত্যি মানুষের কথা বলে, মানুষের কাজ করে এবং দুর্নীতি করে না, সেই জন্যই বামপন্থীদের যে একটা ভালো রূপ আছে। তৃণমূলেরও বহু নেতা মন্ত্রীকে কখনো কখনো বলতে দেখবেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসল বামপন্থী। আসলে তাকেও নিজের এই সততার প্রতীক মেনটেন করার জন্য, এই দুর্নীতিগ্রস্ত হওয়ার জন্য তাকেও বামপন্থীদের টাইটেলটা চুরি করতে হচ্ছে, যে আসলে বামপন্থীরাই আসল সৎ মানুষ হয়, ওনারা নন। এবং সেইটা থেকেই কোথাও গিয়ে জানা যায় যে মানুষের মধ্যে এখনো কোথাও গিয়ে মনে হওয়াটা আছে যে হ্যাঁ, সৎ মানুষ তো হয় এবং চুরি করবে না এরকম জনপ্রতিনিধি তো আমরা চাই, কিন্তু যেটা চলছে তাদেরকে যদি সরানো না যায় তাহলে মানুষের কাছে এটা আরো বেশি নর্মালাইজ হবে। মানুষ বিকল্প খুঁজছে এবং আমরা বামপন্থীরা আমরা বিকল্প দিচ্ছি। আমি নিজে পড়াশোনা করি যেমন, তেমনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে নেমেছি, নিজের এলাকাকে বাঁচাতে নেমেছি, পশ্চিমবঙ্গের জন্য লড়াই করতে নেমেছি। আমার মতো ছেলেমেয়েরা যাতে পশ্চিমবঙ্গ থেকে কাজ পায়, সঠিক শিক্ষাটা পায়, শিক্ষা যেন তাদেরকে কিনতে না হয়, সরকারি হাসপাতালে গেলে যেন চিকিৎসাটা কিনতে না হয়, এইগুলো যে সরকারের দায়িত্ব ছিল। নিজের বাড়ির জন্য একটা ছাদে বানানোর জন্য একটা কাজ করবেন বা কিছু করবেন, সেটার জন্য যেন কাউকে তোলাবাজি না দিতে হয়। সেই জনপ্রতিনিধিকে তো আপনি ভোট দিয়ে ডেকে এনেছেন, তাহলে সে কেন তোলাবাজিটা করবে? সে তো তার মাইনে পায় নিজের কাজটা করার জন্য। এইগুলো মানুষকে আরো বেশি করে মানুষের কাছে পৌঁছে দিতে হবে এবং এমন উদাহরণ, বিকল্প উদাহরণ তৈরি করতে হবে যেটা দেখে মানুষ বলবে যে না, সোনার পাথর বাটি নয়, এটা আদতে হওয়া সম্ভব। এবং আপনার আমার বাড়ির মেয়ের মতো, আমার আপনার বাড়ির ছেলের মতো, সে যেমনভাবে খেটে গোটা কাজটা করছে, নিজের এলাকার জন্য করছে, নিজের পরিবারের জন্য করছে, একজন জনপ্রতিনিধিও সেটা করবে, কেন করতে পারবে না? সে কি অন্য কোনো মঙ্গল গ্রহ থেকে এসছে নাকি অন্য কোনো সেলিব্রিটি ওয়ার্ল্ড থেকে এসছে? সে তো সাধারণ মানুষ। সাধারণ মানুষের ভোটে সে বিধানসভায় যাবে এবং সাধারণ মানুষের সাথে সে দেখা করার সময় পাবে না এবং সাধারণ মানুষের কাছ থেকে সে টাকা নিয়ে কাজ করবে। এটা তো কোনো প্রাইভেট কোম্পানি চলছে না, তো সেটার বিরুদ্ধে লড়াই করতে। সেটা মনে হয় তুমি করতে পারবে? এরকম একটা ভাঙা পার্টি অফিসে বসে তুমি স্করপিও গাড়ি করে নামলে না, একটা স্কুটি করে ঘুরে বেড়াচ্ছ তুমি, তোমার মনে হয় সেই এত বড় একটা প্রোপাগান্ডার বিরুদ্ধে তুমি লড়াই করতে পারবে? দেখুন, অবশ্যই। আসলে আমাদের ভাঙা পার্টি অফিস বলুন, আমাদের স্কুটি বলুন, স্করপিও পাই না, তার কারণ আমরা ইলেকট্রাল বন্ডে টাকা নিই না। এই যে বড় বড় কোম্পানিগুলো যারা রয়েছে, তাদের একাধিক জায়গায় বিভিন্ন জিনিস চালানোর জন্য, তাদের মেটেরিয়াল মার্কেটে চালানোর জন্য তারা ইলেকট্রাল বন্ডে, যেমন হচ্ছে যে তৃণমূল বিজেপিকে টাকা দিচ্ছে, তেমন মার্কেটে আমরা দেখতে পাচ্ছি জাল ভ্যাকসিন, জাল সেলাইন, জাল ওষুধ, সেগুলো মার্কেটে ছেড়ে দিচ্ছে সরকার। তাদের জন্য কিছু করছে না, সাধারণ মানুষই ক্ষতিগ্রস্ত হচ্ছে, সাধারণ মানুষই মরছে। প্রসূতি মায়েরা কতজন জাল সেলাইনের কারণে মারা গেল।
কোভ্যাক্সিন কোভিডশিল্ডের যে দুর্নীতি হয়েছিল সেটাও খবরের কাগজে এসেছিল, এমন কিছু ইনগ্রিডিয়েন্টস ছিল যেটা মানুষের শরীরের পক্ষে ক্ষতিকারক। জাল ওষুধ মার্কেটে তো এখন গিয়ে বোঝা সম্ভবই নয় যে কোনটা জাল ওষুধ কোনটা জাল ওষুধ নয়। যেভাবে ওষুধ কোম্পানিগুলো ইলেকট্রাল বন্ডে টাকা দিয়ে জাল ওষুধ মার্কেটে সরকার তাদেরকে ছাড়তে দিচ্ছে, তো সেইগুলোতে সাধারণ মানুষেরই ক্ষতি হচ্ছে। আমরা বলবো যে আমরা মানুষের কাছে পৌঁছে যাই, আমরা মানুষের কাছ থেকেই যা সংগ্রহ করি সেটা নিয়ে আমরা লড়াই করি। ভাঙাচোরা পার্টি অফিসে বসেই সেই লড়াইটা চালাই। কোটি টাকার সম্পত্তি করতে রাজনীতিতে আসিনি। আমার যে স্কলারশিপের টাকা পাই আমি সেইটাতেই আমার চলে, আমার পড়াশোনার খরচ চলে। তো আমি মনে করি আমি নিজে সাধারণ মানুষ, আমি নিজে সাধারণ নাগরিক, বালিগঞ্জের একজন সাধারণ মেয়ে। যে দুর্নীতি হচ্ছে সেটা আমি যেমন চিৎকার করে বলার সাহস রাখছি, আমার মতো আরও জেনারেশন, আমার মতো আরও বাড়ির লোক, আমার বালিগঞ্জের বৃহত্তর পরিবার, তারাও যেন চিৎকার করে সেটা বলার সুযোগ পায়। এবং অবশ্যই তাদের যে সবথেকে বড় অধিকার মতদানের অধিকার, মতদানের অধিকার, ভোটাধিকার, সেইটাও যেভাবে তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে সেটার বিরুদ্ধেও তারা আওয়াজ তুলছে। আসলে একজনকে লাগবে যে এই উদাহরণ হয়ে উঠতে পারবে। বামপন্থী এই লাল ঝান্ডা সেই উদাহরণ তৈরি করে, আমি সেই লাল ঝান্ডারই একজন কর্মী। আমি মনে করছি অবশ্যই সেই উদাহরণ আমরা তৈরি করতে পারবো। সোনার পাথরবাটির মতো নেতা আসলে নয়, সাধারণ রক্ত মাংসে গড়া মানুষ, খেটে খাওয়া মানুষ, ততটাই পরিশ্রম করে ভাতের জোগাড়টা করতে হয়। এই যে আপনি কিছুক্ষণ আগে খিদের লড়াই বলছিলেন, আমরা মনে করি এই ধর্মীয় হানাহানির দিনে, ধর্মীয় বিভাজনের দিনে, ভাগের রাজনীতির বিরুদ্ধে খিদেটাই আসল ধর্ম। তো সেই পেটের খিদের জন্য লড়াই করতে নেমেছি, সাধারণ মানুষের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য লড়াই করতে নেমেছি। অবশ্যই তাদেরকে বোঝানো সম্ভব হবে বলে মনে করি। আমি জানি তুমি খিদের লড়াই এই মুহূর্তে করছো, তোমার বেশিক্ষণ আটকে রাখবো না। আমার আরেকটা ছোট্ট প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে ধরো আমি একজন মানুষ, ধরে নাও যে আমি একজন হিন্দু মানুষ, আমার কাছে আমার খাবার, আমার রুজি রুটির প্রশ্নের থেকেও আমার কাছে বেশি দরকারি যদি হয় যে মুসলমানরা আমার এই ক্ষতি করেছে, আমি চাই যারা মুসলমানদের এগেনস্টে কিছু করবে তাকে আমি আগে ক্ষমতায় চাই। আমার দরকার নেই খাবার, আমার দরকার নেই চাকরি, বা আমি একজন মুসলমান মানুষ, আমি বলছি যে হিন্দুরা আমার দেশের এই ক্ষতি করেছে, হিন্দুদের জব্দ করতে পারবে এরকম একজন মানুষ, এরকম একজন রাজনৈতিক নেতা আমার দরকার। আমার রুজি রুটি চাকরিরও দরকার নেই। তোমাকে যদি 10-15 মিনিট দেওয়া হয় এবং তোমাকে যদি বলা হয় আমাকে কনভিন্স করতে যে আমি সিপিএম পার্টিকে ভোট দেব, যারা নাকি মানে মতাদর্শগতভাবে যারা নাস্তিক বা ধর্মনিরপেক্ষ যাই বলো, এই নর্মালাইজেশনের কথা বলছিলে, এখন সেকুলার ওয়ার্ডটাও খুব নর্মালাইজড হচ্ছে যে এই ওয়ার্ডটা ভালো নয়, এটা গালাগালি টাইপের। তো তোমাকে যদি 15 মিনিট দেওয়া হয় এবং এরকম একটা মানুষের সঙ্গে তোমাকে বসানো হয় যে একজন তার লাইনে এটা যে আগে হিন্দু মারো, আগে মুসলিম মারো, তারপর আমি অন্য কিছু দেখবো, তুমি তাকে কি বলে কনভিন্স করতে পারবে? তুমি যে মতাদর্শগতগুলো কথা বলছো সেগুলো সে শুনবে না, তার ইচ্ছা নেই সেগুলো শোনার, কিন্তু তার ভোটটা তো তোমায় পেতে হবে, তুমি তো তাকে বাদ দিয়ে রাজনীতি করতে পারবে না। তো তুমি তাকে কিভাবে কনভিন্স করতে পারবে তাকে? দেখুন, যখনই আপনি যেভাবে বললেন আমি বুঝতে পেরেছি। আমি আরেকটা প্রসঙ্গ আরেকটা টেনে নিই, সেটা হচ্ছে যখনই নির্বাচন আসে তখনই কোথাও গিয়ে আমাদেরকে ও তো হিন্দু, ও তো মুসলিম, এটাতে ভাগ করে দেওয়া হয়। কিন্তু সেইগুলোর বাইরে বেরিয়েও তো আমাদের প্রচুর পরিচয় আছে বলুন, যেগুলোর দ্বারা আমরা অত্যাচারিত হই। যেমন ধরুন আমি একজন মহিলা, জন্ম গ্রহণ করেছি সংখ্যালঘু পরিবারে, একই সাথে উচ্চ শিক্ষায় যাওয়ার সুযোগ পেয়েছি। তো সেই দিক থেকে আমি সংখ্যালঘু হচ্ছি কারণ সেই সুযোগটা সবাই পেয়ে উঠতে পারে। একই রকম ভাবে আমার কি শুধুই পরিচয় সংখ্যালঘু নয় তো, তেমন আমি ছাত্র হিসেবে যখন আমাদের মৌলানা আজাদ ফেলোশিপ বন্ধ করে দিল আমি আক্রান্ত হলাম, আমার একা সমস্যা ছিল নয় তো, আরও সংখ্যালঘু যারা ছাত্র তাদেরও সমস্যা ছিল, তাদের ধর্মটা আলাদা হতেই পারে। ঠিক একই রকমভাবে যখন একজন বিড়ি শ্রমিক, তিনি যখন মজুরিটা পাচ্ছেন না, ধরুন সে হিন্দু সে মুসলিম, দুজনেই তো বিড়ি শ্রমিক হতে পারেন, তারা মজুরিটা পাচ্ছেন না, একইভাবে অত্যাচারিত, তারও বাড়িতে ভাত জুটছে না। একজন মুসলিম শ্রমিক তারও বাড়িতে যেমন ভাত জুটছে না, যে হিন্দু শ্রমিক তারও বাড়িতে ভাত জুটছে না। এই যে আমাদের র্যাপিডো, জোম্যাটো, গিগ ওয়ার্কার্স, আপনি যখন ডেলিভারিটা নেন আপনি জিজ্ঞাসা করেন তার ধর্মটা, করেন না, আপনি তার কাছ থেকে নেন এবং সে যে ধর্মেরই হোক না কেন, যদি 10 মিনিটের কমে সে ডেলিভারি না করতে পারে আপনি তাকে কথা শোনান কাজটা, অবশ্যই, কারণ আমরা তো সেই সার্ভিসটা চাইছি। তো এই যে তাদের সাথে দৈনন্দিন যে তাদের উপর অত্যাচারটা করা হচ্ছে, সেটা কি ধর্ম দেখেই শুধু করা হচ্ছে? বহু ক্ষেত্রে তো তাদের প্রফেশনের জন্য, তাদের কাজকর্মের জন্য, তারা কোন ফ্যামিলি থেকে বিলং করছে, অর্থনৈতিক সামাজিক কাঠামো, রাজনৈতিক কাঠামো, সমস্ত কিছুর থেকে আক্রমণ হচ্ছে। গিগ ওয়ার্কার্স, তারপরে আমাদের মহিলারা,
তারপরে যারা হচ্ছে যে আমাদের বিড়ি শ্রমিক, যারা আমাদের চাষি, যারা শ্রমিক, এরা সব জায়গায় মানুষ কোনো না কোনোভাবে অত্যাচারিত হচ্ছে। তো সেই রকম জায়গায় দাঁড়িয়ে এসআইআরও যখন করলো, বলা তো হয়েছিল যে আরে না না, শুধু তো মুসলিম তাড়ানো হবে, রোহিঙ্গা তাড়ানো হবে, বাংলাদেশি তাড়ানো হবে। কতজন হিন্দু মানুষের নাম বাদ গেছে বলুন তো? তাহলে কি তাড়াতে পারলো বিজেপি? এবং বিজেপি তো বলছে যে না এরা সব রোহিঙ্গা, বিজেপি ডেটা দিতে পারলো না। তাহলে সেখানে তারা যখন বলছে, তারা বলছে একটা নির্দিষ্ট ধর্মের মানুষকে তারা বাঁচাবেন, কিন্তু বাঁচাচ্ছেন না। যখন এনআরসি সিএ হলো আসামে, তারা কি বলেছিল যে মুসলিমদেরকে তাড়াবো, কিন্তু কি হলো দেখা গেল ওখানে একাধিক মানুষ যারা হিন্দু, লক্ষ লক্ষ মানুষ, তাদের নাম বাদ গেল, তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পোড়া হলো। তাহলে কি শুধুমাত্র একটা ধর্মকে বাদ দিয়ে দিলেই বা একটা ধর্মকে বাদ দেওয়ার প্রতিশ্রুতি দিলেই গোটা সমাজের পরিস্থিতি চরিত্র বদলে যায়? নাকি আমাদের রুটি রুজি, শিক্ষা, স্বাস্থ্য এইগুলো নিয়ে কথা বলবে যারা, হিন্দু মুসলিম নির্বিশেষে কাজ দিতে পারবে যাদেরকে, আমার ন্যায্য মজুরিটা যাতে আমি পাই, সে আমি হিন্দু হই, আমি মুসলিম হই, আমি শিখ হই, খ্রিস্টান হই, বৌদ্ধ হই আর জৈন হই, আমাকে যারা কাজ দিতে পারবে, আমার পেটটা ভরানোর মতো অর্থ, আমার ভাত দিতে পারবে, অর্থ দিতে পারবে, মজুরি দিতে পারবে, আমার ছেলে মেয়েকে যাতে প্রাইভেট স্কুল থেকে শিক্ষা না কিনতে হয়, ধর্ম নির্বিশেষে যাতে হচ্ছে যে সে সরকারি স্কুল থেকে A1 নাম্বার 1 শিক্ষাটা পেতে পারে, আমি যখন চাকরি পেতে যাব তখন যেন আমি সেই চাকরিটা, সেই কাজটা পেতে পারি, আমার ধর্ম যাই হোক। এই জিনিসগুলো যাতে আমরা পাই, ধর্মের নামে যারা ভাগ করছে তারা আসলে ভাগ করে দিয়ে আমাদের এই পেটের খিদেটাই ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। যেটা আমি বললাম যে আসল ধর্ম আসলে আমাদের পেটের খিদে, সেইটা তারা জাতের নামে, ভাষার নামে, ধর্মের নামে, সম্প্রদায়ের নামে ভাগ করে আমাদেরকে আসল লড়াইটা ভুলিয়ে দিতে চাইছে, জাতের লড়াইয়ে গুলিয়ে দিতে চাইছে ভাতের লড়াইটা। ফলে লড়াইটা তখনই করতে হবে যখন পেটের খিদে মিটবে। পেটের খিদে মেটার জন্য আমাদের বামপন্থীদের প্রয়োজন, কারণ বামপন্থীরাই একমাত্র এই দুর্নীতির বাজারে এই দাঙ্গাবাজ বিরোধীদের নিয়ে কথা বলছে। এই পশ্চিমবঙ্গে যখন দাঙ্গা পরিস্থিতি তৈরি হচ্ছে একাধিক জায়গায়, আগে তো পশ্চিমবঙ্গে দাঙ্গা হতো না, বামপন্থীরা যখন সরকার চালাতো তারা বলতো যে দাঙ্গাবাজদের মাথা ভেঙে গুড়িয়ে দেবো, বর্তমানে সরকার তাই সেটা বলতে পারে না। তো এই যে দাঙ্গা চলছে, এই যে একাধিক খারাপ পরিস্থিতি, দুর্নীতি, তোলাবাজি, গুন্ডারাজ, লুম্পেন রাজ, সেইগুলোর বিরুদ্ধে মানুষ মাথা উঁচু করে বাঁচতে চাইছে, মানুষ ন্যায্য মজুরি চাইছে, মানুষ ছেলে মেয়েটাকে ভালো জায়গায় শিক্ষা দিতে চাইছে, পড়াশোনা করাতে চাইছে, একটা তার ছেলে মেয়েও যাতে চাকরি কাজ পেতে পারে সেটাও চাইছে, সরকারি জায়গায় যাতে তারা হাসপাতালগুলোতে গিয়ে পর্যাপ্ত চিকিৎসা পায়, টাকা দিয়ে না কিনতে হয় সেটা চাইছে, এবং ভাতের লড়াইটাকেই তারা গুরুত্ব দিতে চাইছে। ফলে যে মানুষটি আমার কাছে আসবে, যে কোনো একটা সম্প্রদায়কে মেরে দিলেই আসলে আমাদের সমস্যা সমাধান হয়ে যাবে, তাদের কাছে বলতে হবে যে একাধিক জায়গায় বিজেপি বলুন বা যে সমস্ত স্টেটে আছে এরকম একটা নির্দিষ্ট দলের, তারা কি তাদের এলাকার, তাদের সেই দেশের সমস্ত সমস্যার সমাধান করে দিয়েছে? আসলে সংখ্যাগুরুরা সবসময় সংখ্যালঘুদের ওপর যে অত্যাচার করার চেষ্টা করে, যে চাপিয়ে দেওয়ার রাজনীতি করার চেষ্টা করে, সেটার বিরুদ্ধেও লড়াই আমরা বামপন্থীরা সবসময় আমরা বলবো খেটে খাওয়া মেহনতি মানুষের পক্ষে, আমরা শাসকদের পক্ষে কখনোই নয়, শোষিতর পক্ষে, যারা অত্যাচারিত নিপীড়িত তাদের পক্ষে। ফলে যে মানুষটা আমাকে এটা বলতে আসবে যে একটা কমিউনিটিকে শেষ করে দিলেই সমস্ত কমিউনিটিকে মানে আমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, তাকে আমি সেটাই তার অঞ্চল দিয়ে বোঝাবো যে তার অঞ্চলে কারা বাস করে, তাদের সমস্যাগুলো কি তার সমস্যার থেকে আলাদা, সে নিজে যে প্রফেশনে রয়েছেন, যে কাজটা করেন সেখানে কি সে খুশি আছেন, যে বাড়িটাতে সে থাকেন সেখানে কি সে খুশি আছেন, এই সমস্ত কিছু আমি তার কাছে তুলে ধরবো। এবং যুক্তিবোধ যেভাবে দিন দিন খণ্ডন করে দেওয়া হচ্ছে, যুক্তিবোধ যেভাবে মানুষের শেষ করে দেওয়া হচ্ছে, ধ্বংস করে দেওয়া হচ্ছে, সেটার জন্য অবশ্যই লড়াইটা চালিয়ে যাব, যাতে মানুষ লজিক্যালি চিন্তা ভাবনা করতে পারে। এবং এই যে মানুষকে একটা ভুল বুঝিয়ে দেওয়ার, ফেক নিউজ দিয়ে ভুল বুঝিয়ে দেওয়ার যে প্রবণতা, সেটাও যাতে কড়া হাতে সরকার দমন করতে পারে, যেই জনপ্রতিনিধি হোক না কেন। ফেক নিউজ ছড়িয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা, এগুলো কড়া হাতে দমন না করলে মানুষজনকে এগুলো থেকে বের করানো যাবে না। মানুষ যাতে এটা থেকে বেরোতে পারে, মানুষ তো অলরেডি উপলব্ধি করছে যে না, এই কথাগুলো অতটাও সত্য নয়, এগুলো ভুয়ো, মানুষ বুঝতে শিখে গেছে। ফলে সেইগুলোকে আরো বেশি করে জোরালো করব, সেই মানুষটার কাছে পৌঁছে যাব, যে ঘৃণার রাজনীতি হচ্ছে তার বিরুদ্ধে ভালোবাসার হাত বাড়িয়ে দেব। এই গোটা পৃথিবীটাই মানে ভালোবাসতে শেখায়, মানুষকে মানুষের পাশে চলতে শেখায়, মানুষকে মানুষের হাত ধরে চলতে শেখায়। আমরা তো সঙ্গবদ্ধ জীব, মানুষকে ছাড়া আমরা বাঁচতে পারবো না। তো মানুষকে পাশে না নিয়ে সেই লড়াইটাও করতে পারবো না, সেই লড়াইটা তাদেরকে সঙ্গে নিয়েই করবো। বেশ, তোমার মনে হয় সেই লড়াইটা করে শেষ তুমি যেতো হারো সেটা পরের কথা,
মানুষের মনের ভেতর সেই বদলটা তুমি আনতে পারবে? অবশ্যই প্রচুর জায়গায় আনতে পারছি বলেও আমি মনে করছি। আচ্ছা। মানুষজন দুর্নীতির বিরুদ্ধে ভোট দিতে চাইছে, মানুষজন বিজেপি চলে আসবে, দাঙ্গা পরিস্থিতি আমাদের পশ্চিমবঙ্গে হতে পারে, এই অঞ্চলগুলোতে হতে পারে, সেইটাতেও মানুষ ভয়ে রয়েছে। সেই দাঙ্গাবাজদের বিরুদ্ধে যেমন তারা বলছে যে তারা ভোট দেবে, তেমনই তারা এটাও বলছে তারা দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধেও ভোট দেবে, তোলাবাজির বিরুদ্ধে ভোট দেবে, নিজের ছেলে মেয়েটার শিক্ষা স্বাস্থ্যের জন্য ভোট দেবে। এবং এই কথাগুলো বামপন্থীরা তুলে ধরছে, তারা চাইছে, তারা বলছে যে হ্যাঁ এরকমই তো কথা জনপ্রতিনিধির হওয়া উচিত। বামপন্থীরা যে কথাগুলো বলছে, যে দাবিগুলো করছে, আমরা যেমন বলছি আমরা বিধানসভায় এমন বিল পাশ করব যেখানে আমাদের যতগুলো কন্ট্রাকচুয়াল জব রয়েছে সেই কন্ট্রাকচুয়াল জবগুলোকে আমরা পার্মানেন্ট করব। এই সরকারি জায়গায় বলুন, একাধিক জায়গায় স্থায়ী পদ, শূন্য পদ যেগুলো রয়েছে সেগুলোকে আমরা পূরণ করব। আমরা বলছি যে এমন বিল নিয়ে আসবো যাতে প্রাইভেট হাসপাতাল, প্রাইভেট স্কুলগুলো নিজেদের ইচ্ছা অনুযায়ী ফিস বৃদ্ধি না করতে পারে, সেগুলোকে কন্ট্রোলে আনবো। মানুষের তো এইটুকুই চাওয়া পাওয়া, মানুষ তো চাইছে, তাহলে কেন সেগুলো নিয়ে কাজ করা সম্ভব নয়? মানুষ যেটা চাইছে মানুষকে সঙ্গে নিয়ে সেই লড়াইটা হবে। আচ্ছা, এইবার অনেক বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে তারা নতুন ভোট দিচ্ছে, তো তাদের মুখের দিকে, মানে তারা যদি তোমার কাছে আসে তাদের মুখের দিকে তাকিয়ে তুমি কি বলছো? বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যারা নতুন ভোট দিচ্ছে তারা এমন একটা জেনারেশনে আসলে বড় হয়েছে, চোখের সামনে তারা সরকারি স্কুলগুলোকে বন্ধ হয়ে যেতে দেখছে, চোখের সামনে তারা সরকারি স্কুলের শিক্ষকদের চাকরি চলে যেতে দেখছে। সরকারি স্কুলের শিক্ষকরা বলুন বা আমাদের সরকারি কর্মচারী যারা, তারা ডিএর জন্য আন্দোলন করছে, তাদেরকে মার খেতে দেখছে। তারা দেখছে চোখের সামনে এমন নেতামন্ত্রী ঘুরে বেড়াচ্ছে যারা ঘুষ নেয় কিন্তু তাদের কোনো বিচার হয় না, যারা কয়লা পাচার, গরু পাচার করে, বিভিন্ন জায়গায় চিটফান্ড কেসে তারা একাধিকবার হচ্ছে যে জেলে গেছেন, আবার তারা ফেরত চলে এসেছেন। কোটি কোটি টাকা ফ্ল্যাটে পাওয়া যাচ্ছে কিন্তু তারা জেলের বাইরে বেরিয়ে গিয়ে নিজেদের বিভিন্ন অন্য প্রসঙ্গে তারা মজা, ইয়ার্কি এইসব করছেন। তো ইয়াং জেনারেশন সেটাতে খুবই বিরক্ত, এবং কোথাও গিয়ে ছোট থেকে হয়তো এরকমভাবে শিক্ষা দিয়ে দেওয়া হয় যে রাজনীতি খুব খারাপ জিনিস। কারা রাজনীতিটাকে খারাপ করলো বলুন তো? যারা রাজনীতিটাকে খারাপ করলো তাদেরকে তো বদল করার প্রয়োজন আছে। মানুষ ভোটের প্রতি আস্থা হারিয়ে ফেলছে, এইদিকে মানুষ এটা মনে করতে পারছে না যে এই নেতাটাকেও চেঞ্জ করা সম্ভব, যে দুর্নীতিগ্রস্ততাকে চেঞ্জ করা সম্ভব। এবং ইয়াং জেনারেশনরা, যেহেতু জেনজি যারা এবারে নতুন ভোটার, তারা সবাই খুব সহজ কথা না সহজ করে মুখের উপর বলে দিতে পারে, তারা তো রাগ ঢাক করে না। ফলে তাদের কাছে দুর্নীতিগ্রস্ত যারা, তাদের ফ্রেন্ড রিকোয়েস্টটা কবে অ্যাকসেপ্ট হবে এটাও বলে দিতে পারে। অবশ্যই ভোটটা মিটুক, তারপরেই ফ্রেন্ড রিকোয়েস্টটাও অ্যাকসেপ্ট হয়ে যাবে। কিন্তু তার আগে তাদের কাছে এই অনুরোধগুলো, যে এই যে যারা দুর্নীতিগ্রস্ত, যারা আমাদের পশ্চিমবঙ্গে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, যারা আমাদের সরকারি স্কুলগুলোকে বন্ধ করে দিচ্ছে, সরকারি হাসপাতালে গেলে আমরা ঠিক করে চিকিৎসা পাচ্ছি না, যারা হচ্ছে যে চাকরিটা পাচ্ছে না, 18 বছর বয়স হয়ে গেছে, কলেজে পড়ছে, এরপরে বুঝতে পারছে যে হয়তো বাইরে চলে যেতে হবে, বা মামার সাথে আর থাকা হবে না, বা বন্ধুদের সাথে এই এলাকায় আর আড্ডা মারা হবে না, তাদের সকলকে ওই উদ্দেশ্য যে পশ্চিমবঙ্গকে নতুন করে গড়ে তুলতে হবে। সরকারি স্কুলগুলোকে যেমন বাঁচাতে হবে, সরকারি যে চাকরি পিএসসি এসএসসি সেগুলোকে ফেরাতে হবে, যে দাঙ্গার রাজনীতি, যে ধর্মের নামে, ভাষার নামে, জাতির নামে ভাগ করে দেওয়া, নিজের বন্ধুটাকে ভাগ হতে দেওয়া যাবে না। সবাইকে একসাথে নিয়ে চলতে হবে। পশ্চিমবঙ্গ নজরুল এবং পশ্চিমবঙ্গ রবীন্দ্রনাথের পশ্চিমবঙ্গ, সেই বাংলাকে আমরা ভাগ হয়ে যেতে দেবো না। এবং ইয়াং জেনারেশন সেটার বিরুদ্ধে লড়াইয়ে নেমে গেছে। ইয়াং জেনারেশন দুর্নীতি খুব একটা পছন্দ করে না। ইয়াং জেনারেশন চায় যে তুমিও কাজ করো, আমিও কাজ করবো, তুমি জনপ্রতিনিধি। 1,500 টাকা পছন্দ করে। ইয়াং জেনারেশনকে একটু জিজ্ঞাসা করতে হবে, তাহলে আপনাদেরকে আরেকটু ইন্টারভিউ নিতে হবে। খুব সম্ভবত তারা 1,500 টাকা নিচ্ছেন, তার কারণ তাদের পর্যাপ্ত পরিমাণে যে স্কলারশিপগুলো পাওয়ার কথা সেটা পাচ্ছেন না, যে চাকরি পাওয়ার কথা সেটা পাচ্ছেন না, শিক্ষা সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর থেকে বেশি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে তাদেরকে ভর্তি হতে হচ্ছে, পর্যাপ্ত পরিমাণে সিট নেই, ফান্ড কাট হচ্ছে। ফলে তাদের এখন তারা যেটা পাচ্ছেন, সরকার যেটা দিচ্ছেন, দেখুন সরকারি প্রকল্পের সাথে কোনো সমস্যা নেই, বেকার ভাতা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, যুবসাথী, সেটার সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু সেইটাও এমন পরিমাণে দিতে হবে যাতে তার পড়াশোনার খরচ বলুন, যাতে তার মাস গেলে একটু হাত খরচ বলুন সেটা চলে। তো আমরা বামপন্থীরা তো দাবি করছি যে ন্যূনতম 6,000 টাকা ভাতা দিতে হবে, কিন্তু তার আগে অবশ্যই এই গ্যারেন্টিটাও বামপন্থীরা নিচ্ছি যে তার আগে প্রত্যেকটা বাড়িতে কাজের গ্যারেন্টি আমাদের, চাকরির গ্যারেন্টি আমাদের। কারণ ইয়াং জেনারেশনরা মাথা উঁচু করে বাঁচতে চাই, আসলে আমরা প্রত্যেকেই মাথা উঁচু করে বাঁচতে চাই। ইয়াং জেনারেশন মুখের ওপর বলে দিতে জানে যে তুমি কাজটা দিতে পারোনি, চাকরিটা দিতে পারোনি, ভাতাও এমন দিচ্ছ যে সেটাতে আমার মাস গেলে মাস চলছে না, মানে ফোনের রিচার্জটা করানোর পর টাকা আর বেঁচে থাকবে না, এখন যা দাম বেড়েছে। ফলে ইয়াং জেনারেশনের কাছে সেটাই বার্তা, দুর্নীতির বিরুদ্ধে ভোট দিতে হবে,
এসআইআর করে যাদের নাম বাদ দিয়ে দিয়েছে, এসআইআর করে যে বন্ধুগুলোর নাম উঠলো না, 18 বছর বয়সী ইয়াং নতুন ভোটার্স, যেটা নিয়ে আমি গিয়েছিলাম গণেশ কুমারের সাথে দেখা করতে, কথা বলেছিলাম যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজিস্ট্রেশন দেখলে 18 বছর বয়সী যতজন ইয়াং ভোটারের এবারে ভোট দেওয়ার কথা, তার প্রায় মানে কিছুই ভোট দেয়নি, তাদের বেশিরভাগেরই নাম ওঠেনি। ফলে সেটা নিয়েও কথা বলতে গেছিলাম। তো যে বন্ধুরা দিতে পারছে না ভোট, তাদের হয়েও তোমরা ভোট দাও, তাদের কথা মাথায় রেখেও ভোট দাও। আগামী জেনারেশন, ভবিষ্যৎ জেনারেশন, পশ্চিমবঙ্গকে সিকিওর করতে হবে, সেফ বানাতে হবে, পশ্চিমবঙ্গকে এমন জায়গা বানাতে হবে যেন এখানে লোকজন কাজ করতে আসে, আমাদেরকে বাইরে না যেতে হয়। তো ইয়াং জেনারেশনের কাছে এইটাই বার্তা, এইটাই বলার যে শিক্ষা, রুটি রুজি, নিজের চিকিৎসা, নিজের স্বাস্থ্য, নিজের কাজ, নিজের পরিবারের ভালো, এই সমস্ত নিয়ে লড়াই করতে হবে। তার জন্য সেই কথা মাথায় রেখেই ভোট দাও। আচ্ছা, তুমি ইয়াং জেনারেশন, তোমার কাছে আমার একটাই বার্তা, ঠিকঠাক খাওয়া দাওয়া করো। তোমার চোখ মুখ বসে গেছে, গলা ফেসে গেছে, খাওয়া দাওয়া পেটে কিছু নেই, খাওয়া দাওয়া করো, নিজের যত্ন নাও, জেতা হারা পরের কথা। থ্যাংক ইউ। ঠিক আছে, মোটামুটি আমাদের যা প্রশ্ন করার ছিল করা হয়ে গেছে। আমার ইন্টারভিউটা নিতে নিতে একটা ছোট্ট কথা মাথায় এলো যে কিছুদিন আগে শঙ্খ ঘোষ মারা গেছেন, এবং শঙ্খ ঘোষের একটা কবিতার কয়েকটা লাইন আমার মাথায় আসছে, তো সেগুলো দিয়ে আজকের কথাবার্তা শেষ করতে ইচ্ছা করছে। তো শঙ্খ ঘোষ এক জায়গায় লিখেছিলেন যে, আমার সুখের মাঠ জল ভরা, আবার দুঃখের ধান ভরে যায়, এমন বৃষ্টির দিন মনে পড়ে, আমার জন্মের কোনো শেষ নেই। আফরিন বেগম, তার নতুন জন্ম হয়েছে একজন ছাত্রী থেকে একজন রাজনৈতিক নেত্রী হিসেবে। আমরা দেখব তিনি কতদূর যেতে পারেন।